হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইকো প্রেসক্রিপশন। আমরা আবারও আমাদের ডিসকাশন সেশন স্টার্ট করলাম অনেকগুলো সেশনের পরে, এবং আজ আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ডিসকাশন হবে। সেইটা হচ্ছে সোশ্যাল নর্মস নিয়ে এবং এর পারিপার্শ্বিকতায় কি কি বিষয় আসতে পারে সেগুলো নিয়ে। তো প্রথমে আমাদের সাথে আমি পরিচয় করে দিব, আমাদের সাথে খুবই একজন রিনোন্ড ওয়ার্কার আছেন যিনি সোশ্যাল নর্মস এবং জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে অনেক বছর কাজ করছেন। পূর্বে তিনি আইসিডিডিবিতে কর্মরত ছিলেন রিসার্চ অফিসার হিসেবে, এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ আশরাফুল হক। তো মোহাম্মদ আশরাফুল হক ভাইয়ের কাছে যাওয়ার পূর্বে প্রথমে আমি আমাদের ইকো প্রেসক্রিপশন নিয়ে একটু 2-3 মিনিট একটু বলবো যে আমরা আসলে কি এবং আমরা কি করি। তো এখন আমি স্টার্ট করতেছি যে আমরা অ্যাকচুয়ালি ইকো প্রেসক্রিপশনটা কি। তো ইকো প্রেসক্রিপশন হচ্ছে মূলত একটা কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ, যেটা হচ্ছে সিলেট আমরা কাজ করছি 2023 সাল থেকে। এবং আমরা হচ্ছে প্রায় বাংলাদেশের সিলেট থেকে স্টার্ট করে বর্তমানে বাংলাদেশে প্রায় 8টা ডিভিশনই কর্মরত আছি। এবং আমাদের কাজের ফোকাস হচ্ছে SDG 3, SDG 5 এবং SDG 13, যেখানে আমরা আমাদের স্লোগানটা ফলো করি সবসময়, হোয়ার হেলথ অ্যান্ড নেচার কনভার্স। এরপর হচ্ছে আমাদের 2024 সালের একটা গোল ছিল। 2024 সালে আমাদের গোল ছিল যে আমরা হচ্ছে মূলত এরপর হচ্ছে 500 ইউথ লিডার ক্রিয়েট করব, যেখানে যেখানে হচ্ছে আমরা প্রায় ওদের থ্রুতেই আমরা হচ্ছে একটা ক্লাইমেট ভার্নারেবল অঞ্চলে হচ্ছে গাছ লাগাবো, প্রায় 3,000 গাছ। এবং সেকেন্ড আমাদের একটা এম হচ্ছে প্রায় 30টা স্কুলে আমরা ক্লাইমেট ফোকাস কমিক বুক ডিস্ট্রিবিউট করব এই বছর। এবং হচ্ছে একটা ইকো মোবাইল গেমস ইনোভেশন করবো, যেখানে আমরা টেকনোলজি এবং ক্লাইমেট চেঞ্জের একটা ইন্টার রিলেশন দেখাবো। এবং একই সাথে আমরা লোকালি 500 থেকে 1,000 গাছ রোপণ করব। তো এই বছর বা গত কয়েক মাসে আমাদের অ্যাচিভমেন্টের কিছু জায়গা যদি বলি, যে আমরা হচ্ছে এই বছর সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইনভেস্ট ইন উইমেন আইডিয়া চ্যালেঞ্জের পুরো বাংলাদেশে অনেকগুলা আহ, দলের সাথে কম্পিট করে মূলত আমাদের প্রথম 7টা টিমের মধ্যে আমাদের নামটা স্থাপন করি। এবং আমরা হচ্ছে একজন উইনার হিসেবে এখানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ থেকে ফান্ড পাই। এবং একই সাথে আমরা হচ্ছে ইউএসআইডি ইউথ ওয়েলবিং প্রাইজ কম্পিটিশনের টপ 10 ফাইনালিস্ট হিসেবে আছি। এবং আমরা এই বছর আগামী মাসে আমাদের ইকো প্রেসক্রিপশনে একটা টিম বিশ্বের অন্য 40টা দেশের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরামে অংশগ্রহণ করবে, যেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে। এবং একই সাথে আমরা এবছর আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন একজন অফিসিয়াল পার্টিসিপেন্ট হিসেবেও ছিলাম। এবং আমরা হচ্ছে এফএক্সবি ইন্টারন্যাশনাল ইউএসএ কর্তৃক এই রিকগনাইজ একটা একটা কমিউনিটি বলতে পারেন। তো লেটস বিল্ড এ পজিটিভ চেঞ্জ টুগেদার। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ওয়েবসাইটের থ্রুতে অথবা আমাদের ইমেল বা ফেসবুক পেজের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন আমি বেশি সময় নিব না, আমরা চলে যাব আমাদের মেইন ডিসকাশনে, যেটা হচ্ছে সোশ্যাল নর্মস এর উপর। আমাদের আজকে গেস্ট স্পিকার কথা বলবেন। তো আমাদের স্পিকারের ডিসকাশনের পর আমরা 5 মিনিট রাখবো, সেইখানে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনের জন্য আমাদের স্পিকার অ্যান্সার দিবেন। তো আমি এখন স্লটটা দিয়ে দিব আশরাফুল ভাইয়ের কাছে। আশরাফুল ভাই। থ্যাংকস এ লট প্রান্ত। আহ সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আহ আহ, খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে আমি যুক্ত হতে পেরে। প্রান্তকে খুবই অনেক ধন্যবাদ। প্রথমত ইকো প্রেসক্রিপশনের মতো একটি অর্গানাইজেশন এর স্টার্ট আপের দায়িত্ব নেওয়া এবং ফাউন্ডিং মেম্বার হিসেবে সে বেশ কিছুদিন যাবতই দেখছি যে সে খুবই ভালো করছে এবং তাদের ইকো প্রেসক্রিপশনের অ্যাক্টিভিটি গুলো খুবই লুক্রেটিভ এবং আমি তাদের জন্য সাফল্যের জন্য দোয়া করি। আচ্ছা, প্রথমত আমি একটু বুঝতে পারলে ভালো হতো যে অডিয়েন্স কারা। প্রান্ত যদি আমাকে একটু অডিয়েন্স নিয়ে যদি একটু ধারণা দিতেন তাহলে হচ্ছে আমার ভালো হতো, যে আমি তাহলে সেইভাবে করে রিলেট করে আমি হচ্ছে আমার স্পিচটা হচ্ছে হ্যাঁ, দিতে পারতাম অবশ্যই আর কি। আমাদের অডিয়েন্সটা মূলত হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা আমাদের ফেসবুক পেজের থ্রুতে লাইভ হচ্ছে মূলত। সুতরাং ওভারঅল যে সোশ্যাল মিডিয়া বেসড অডিয়েন্স, তো এই ক্ষেত্রে আপনি মানে যেটাই প্রেফারেবল মনে করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু কানেক্টিং ওয়েতে যেতে চেষ্টা করব। আমি আশা করব যে এখানে আমি যতটুকু জানি যে চ্যাট করার জন্য অপশন থাকে। তো সেই ক্ষেত্রে যদি কারোর প্রশ্ন থাকে বা কেউ যদি হ্যান্ড রেজ করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। এবং আমি এখন আমার স্লাইডে চলে যাচ্ছি।
আমাকে একটু কেউ জানাবেন যে হচ্ছে স্লাইড পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আসছে ভাইয়া। ঠিক আছে। আজকের আলোচনার বিষয় আমরা ইতিমধ্যে জানি, প্রান্ত আমাদেরকে বলে বলে দিয়েছে যে সোশ্যাল নর্মস, এবং আমি সাথে একটু অ্যাড করার চেষ্টা করেছি চেঞ্জ। যেহেতু বর্তমানে ইকো প্রেসক্রিপশনের সাথে বা হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন গোল, এটা নিয়ে যদি আমি একটু ভাবি, তাহলে আমাদের কিন্তু অন্যতম একটা কাজের জায়গা হচ্ছে চেঞ্জ নিয়ে আসা, এবং চেঞ্জটা হবে পজিটিভ। চেঞ্জ নেগেটিভও হতে পারে, এবং চেঞ্জ যে সব সময় খুব একদিন দুই দিনের মধ্যে হয়ে যাবে তাও নয়। এবং এই ধরনের চেঞ্জ গুলো আসলে অনেক দিন ধরে কাজ করার ফলে ধীরে ধীরে করে চেঞ্জ হয়। যেমন আমি একটি উদাহরণ দিই, যেমন আমাদের এখানে বা বাংলাদেশ নিয়ে যদি আমি বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলি, আমাদের একটা খুবই সহজ উদাহরণ হচ্ছে এই ক্ষেত্রে বুঝতে গেলে, যে হচ্ছে হাত ধোয়ার অভ্যাস। আমরা দেখেছি যে আমাদের ছোটবেলায় বিটিভিতে বা বাংলাদেশ টেলিভিশনে এবং অনেক জায়গায় পোস্টারিং বা হচ্ছে ফ্লায়ার দিয়ে আমাদের হাত ধোয়ার জন্য কিন্তু, বা মাইকিং এর মাধ্যমে হাত ধুয়ে বা সাবান দিয়ে হাত ধোয়ার যে প্র্যাকটিসটা, যেটা কিনা আমাদের আগে অনেক লোকজনের মধ্যে ছিল না, সেটা কিন্তু ধীরে ধীরে করে আনা হয়েছে। এবং এখন দেখবেন আপনি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু এই অভ্যাসটা কিন্তু আনা সম্ভব হয়েছে, এবং দ্যাটস আ পজিটিভ চেঞ্জ। আচ্ছা, তো সোশ্যাল নর্মস কি, চেঞ্জের নিয়ে আরো কথা বলবো, তার আগে একটু জেনে নিই যে সোশ্যাল নর্মস কি। এখন সোশ্যাল নর্মস কেন জানবো চেঞ্জ জানতে গিয়ে, বা আমাদের ইকো প্রেসক্রিপশনের সাথে কিভাবে সোশ্যাল নর্মস প্রয়োজন বুঝতে, বা চেঞ্জের সাথে। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি আমি একটু বলি, ক্লাইমেট চেঞ্জ কি, ধরেন আপনার অনেক দিন ধরে বা 40-50 বছর বয়সের বা বছরের হচ্ছে যেই আহ মানব সৃষ্ট বলেন বা হচ্ছে প্রাকৃতিক ভাবেই বলেন, যে নানান ধরনের আবহাওয়া বা জলবায়ুগত পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনগুলোর কারণে কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা হয়। যে কারণে কিনা আমাদের এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় হেল স্টর্ম হচ্ছে বা শিলাবৃষ্টি হচ্ছে, বা হচ্ছে খরা হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে সুনামগঞ্জ সহ আরো ভিন্ন বিভিন্ন হাওর এরিয়াতে। তো এই ধরনের যে চেঞ্জ গুলো আমাদের কিন্তু মিটিগেট করতে হবে নানান ভাবে। তো সেই ক্ষেত্রে একটা কম্পোনেন্ট হচ্ছে সোশ্যাল নর্মস, যেটা বুঝে আমরা হচ্ছে সেই চেঞ্জ গুলো কি করতে পারি, চেঞ্জ গুলোর দিকে ধাবিত হতে পারি। আচ্ছা, তো হোয়াট আর সোশ্যাল নর্মস। সোশ্যাল নর্মস বলার আগে আমাদের একটু জানা উচিত যে সোশ্যাল নর্মস নিয়ে হচ্ছে কোন কোন জায়গায় আসলে আমাদের কাজ করার স্কোপ আছে, বা কোথায় কোথায় সোশ্যাল নর্মস নিয়ে আমাদের আহ কি বল আমরা হচ্ছে দেখতে পারি। যেমন মার্কেটিং, কনজিউমার বিহেভিয়ার, কমিউনিকেশন, বিহেভিয়ারাল ইকোনমিক্স, মোরাল সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি সহ আরো নানান ক্ষেত্রে আমরা হচ্ছে সোশ্যাল নর্মস এর বিষয়গুলো বুঝতে পারি বা দেখতে পারি, এবং এগুলো দেখে এখন ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন থেকে বা সাব ডিসিপ্লিন থেকে আমরা বিষয়গুলো শিখে তারপর হচ্ছে আমাদের আহ নির্দিষ্ট অবজেক্টিভকে আমরা ফুলফিল করতে পারি। তো এখানে একটা ছবি দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে দিয়েছি বা লেখা আছে এখানে যে সোশ্যাল নর্মস রেগুলেট হোয়াট বিহেভিয়ার ইজ নর্মাল। এখন ধরেন আমরা যেই দুই পাশে যেই দুইটা প্রাণী দেখছি, তো সেগুলোর যে চলাফেরার যে প্যাটার্ন, এখন যদি আমি সেই মাঝখানে যে মোড়কটাকে সেটা দিয়ে আমি বলি যে তুমি এভাবে করে চলো, তাহলে কি এটা ফিজিবল হবে? আই ডোন্ট থিঙ্ক সো। তো সেভাবে করেই আমাদের সোসাইটিতে অনেক ধরনের সোশ্যাল নর্মস আছে, কিন্তু সেটা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই সোশ্যাল নর্মসটা এত পাওয়ারফুল হয়ে যায়, যদি যদি এটা হার্মফুল হয়ে থাকে, এত পাওয়ারফুল হয়ে যায় যেটা কিনা আসলে আমাদের সেখান থেকে বেরিয়ে আসার সম্ভব হয় না। তো সেক্ষেত্রে সেগুলো আমাদের হার্মফুল প্র্যাকটিসের দিকে নিয়ে যায়। তো সোশ্যাল নর্মস যদি আমরা নিয়ে কিছু বৈশিষ্ট্য বলি, তো এটা হচ্ছে আনরিটেন রুলস অ্যাবাউট হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল। আমরা একটু ওয়ার্ড গুলোর দিকে ফোকাস করার চেষ্টা করবো, এখানে বোল্ড করে দেওয়া আছে যে আনরিটেন রুলস বলতে আমরা কি বুঝি, বা হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল বলতে আমরা কি বুঝি। আনরিটেন আনরিটেন রুলস বলতে আমরা বুঝি যে এটা কোনো ফর্মাল রুল নেই, না, যেমন হচ্ছে এটা কোনো মেম্বার চেয়ারম্যান থেকে বা হচ্ছে সরকার থেকে বলে দেওয়া হবে না যে এটা করো, কিন্তু এটা হয়ে থাকে আমাদের সোসাইটিতে অনেক দিন ধরে, কালের পরিক্রমায় হচ্ছে প্র্যাকটিস হতে 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 একটা জিনিস হয়ে যায় যে এইটাই আমাদের এখানে ঘটে থাকে সহজভাবে। এখানে কি লেখা, certain rules about what is acceptable in a given society or group of people, এবং বলেছে যে রেফারেন্স গ্রুপ দিয়ে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে নির্দিষ্ট কিছু রেফারেন্স গ্রুপ থাকে সবার। ধরেন আপনার বাবার যে ডিসিশন মেকিং বা আপনার মায়ের যে ডিসিশন মেকিং, সেটা কিন্তু উনার একান্ত একার নয়। আপনারা দেখে থাকবেন যে
নানান সময় আমরা এক একটা কাজ করে থাকি বা সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু মাথায় নানান কিছু ঘুরতে থাকে যে এটা করলে হয়তো এটা অনেকে ভালো বলবে, এটা করলে হয়তো অনেকে খারাপ বলবে, বা এটা করলে হয়তো আমাকে পুরস্কৃত করা হবে বা তিরস্কৃত করা হবে, বা উনি এটাকে বাঁকা চোখে দেখবে। এরকম নানান ধরনের রেফারেন্স গ্রুপের বা যাদের যাদের আমরা চিন্তা করি তারা হচ্ছে রেফারেন্স গ্রুপ। এমন অনেক ধরনের লোকজনের কথা চিন্তা করে আমরা এক একটা কাজ করি বা সোসাইটিতে এক একটা প্র্যাকটিস ডেভেলপ হয়। যেমন একটা উদাহরণ যদি দেই, এক্সাম্পল, ব্রিং গিফটস আফটার আ ট্রাভেল অ্যাব্রোড, অফার ওয়াটার টু আ ভিজিটর, লিভ আ টিপ টু দ্য ওয়েটার। এটা কিন্তু কোথাও লেখা নাই। এসব আমাদের যে প্র্যাকটিস গুলো এগুলো কিন্তু কোথাও লেখা নাই যে রেস্টুরেন্টে আপনি ঢোকার পরে দেখতে পাবেন না কোথাও যে লিখে দিয়েছে যে যাওয়ার আগে কিন্তু ওয়েটারকে আপনি কিছু টাকা দিয়ে যাবেন, এভাবে কোথাও লেখা নেই। কিন্তু এটা কিন্তু হাইলি প্র্যাকটিসড, রাইট? তো এই ধরনেরই কিছু বিষয়গুলো নিয়ে সোশ্যাল নর্মস, প্রথম দিকে খুবই সহজ উদাহরণগুলো নিয়ে আসছি, পরের দিকে আমরা আরো ডিপে যাব। তো এবং এখানে সাথে ডান পাশে, সবার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পয়েন্ট, অফেন মেইনটেইন বাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ সোশ্যাল স্যাংশনস। এখানে স্যাংশন নিয়ে একটু বলি, পরবর্তীতে আরো ডিপ আলোচনা করা হবে। স্যাংশন হচ্ছে, ধরেন এই যে একটু আগে বললাম যে পুরস্কৃত বা তিরস্কৃত করার যে বিষয় বা হওয়ার যে বিষয় মাথায় রাখি আমরা, সেটা হচ্ছে সোশ্যাল স্যাংশনস, এবং এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। যদিও আমরা স্যাংশনস বলতে ইউজুয়ালি নেগেটিভ বিষয়গুলোকে বেশি বুঝে থাকি বা শুনে থাকি, যে স্যাংশন দিচ্ছে, যে এই দেশ এই দেশকে স্যাংশন দিচ্ছে, বা এই অর্গানাইজেশন এই দুই তিনজনকে স্যাংশন দিয়েছে। কিন্তু এটা আমরা আমাদের জেনে রাখা উচিত যে পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনের স্যাংশন হতে পারে। যদি কোনো এমপ্লয়ি বা অর্গানাইজেশনের কোনো ভলান্টিয়ার যদি অনেক অ্যাক্টিভলি বা ডিপলি কাজ করে, তাহলে কিন্তু অনেক সময় অর্গানাইজেশন থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাকে হয়তো বিশেষভাবে সাধুবাদ জানানো হয় বা কোনো ক্রেস্ট দেওয়া হয় বা মেডেল দেওয়া হয়। সেগুলো কিন্তু স্যাংশন, সেগুলো স্যাংশন। তো সেটা চিন্তা করে হয়তো অনেকের প্র্যাকটিস আরো মানে উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে নামতে পারে বা অ্যাক্টিভিটি। পরের স্লাইডে যাচ্ছি, সোশ্যাল নর্মস অ্যাজ বিলিভস। যখনই সোশ্যাল নর্মস নিয়ে আমরা ভাববো, তখনই আমাদের মাথায় থাকতে হবে যে এটা হচ্ছে বিলিফ বেসড। মানে এখানে ভিন্ন 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 ভাগের বা টাইপস এর কথা বলবো সোশ্যাল নর্মস এর মধ্যে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে বেসড অন বিলিভস। বিলিভস কি? আমরা যা বিশ্বাস করি বা আমরা যা ভাবি বা আমরা যা আহ কি বলে অনেক দিনের এক্সপিরিয়েন্স দ্বারা আমাদের মধ্যে যেই মতামত বা মতবাদ তৈরি হয়, সেই বিলিফ গুলোর উপরে ভিত্তি করে আমাদের সোশ্যাল নর্মস তৈরি হয়। মোটা দাগে সোশ্যাল নর্মস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ নর্মস আর একটা হচ্ছে ইনজাংটিভ নর্মস। আমি এক একটা উদাহরণ দিব, এবং এটা আপনি একটা উদাহরণ চিন্তা করবেন, অডিয়েন্সদেরকে বলছি যে আপনি একটা উদাহরণ চিন্তা করবেন যাতে করে আপনি রিলেট করতে পারেন এবং মাথায় যাতে গেঁথে যায়। কেমন? ডেসক্রিপটিভ নর্মস যদি বলি, অথবা এটার একটা নাম আছে এম্পেরিক্যাল এক্সপেকটেশনস। এটা যদি আমরা একটু পড়ি, এখানে কি লেখা? এখানে হচ্ছে হোয়াট পিপল বিলিভ আদার্স ডু, হোয়াট পিপল বিলিভ আদার্স ডু। আমি এখানে আমার পূর্ববর্তী প্রজেক্টের ব্যাপারে এক্সপিরিয়েন্স থেকে কিছু উদাহরণ আনার চেষ্টা করব, যেটা কিনা চাইল্ড ম্যারেজ নিয়ে ছিল, বা এছাড়াও আমি আরো বাংলাদেশ বা গ্লোবাল কনটেক্সটে আমি কিছু উদাহরণ আনার চেষ্টা করব। কিন্তু আমি খুবই এক্সপেক্ট করব যে আপনারা যদি কাইন্ডলি কিছু পার্টিসিপেট করতেন যদি চ্যাট বক্সে, যে আপনারা কি বুঝছেন সোশ্যাল নর্মস নিয়ে, বা হচ্ছে ডেসক্রিপটিভ নর্মস বলতে কোনো উদাহরণ যদি আপনারা দিতে পারেন বুঝাবুঝি থেকে, বা যদি ক্লারিফাই হতে চান, এবং ইনজাংটিভ নর্ম নিয়েও। তো হোয়াট পিপল বিলিভ আদার্স ডু, এইটার ক্ষেত্রে আমরা আরেকটা, যেটা কিনা স্লাইডে নেই, আমরা আমরা আরেকটা বিষয় ভাবি, যেটা কিনা মোস্টলি কমন প্র্যাকটিস নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি, যেটা আমরা আমরা বিশ্বাস করি যে এটা হাইলি প্র্যাকটিস বা টিপিক্যাল প্র্যাকটিস সোসাইটিতে। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম যে যদি আমরা রেস্টুরেন্টে যাই, তো এটা হাইলি প্র্যাকটিস কি, বা আমরা কি মনে করি ইউজুয়ালি রেস্টুরেন্টে গেলে মোস্ট পিপল কি করে, যে টিপ দেয় বা টিপস দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কি, হোয়াট পিপল বিলিভ আদার্স ডু, মানে মানুষজন বিলিভ করে যে আদার আদার পিপল কি করে, যে রেস্টুরেন্টে গেলে টিপস দেয়। তো এইটা একটা বিষয়। বা ধরি আমরা যদি বলি একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু অবাক করা একটা তথ্য দেই, এটা হচ্ছে যে বাংলাদেশে চাইল্ড ম্যারেজের হার মেয়েদের ক্ষেত্রে 52%-এরও বেশি। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ, আই রিপিট, বাংলাদেশে চাইল্ড ম্যারেজের হার মেয়েদের ক্ষেত্রে 52%-এরও বেশি। চাইল্ড ম্যারেজ বলতে আমি 18-র নিচে বলছি। তো সেই ক্ষেত্রে অনেক এলাকাতে বা গ্রামের দিকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এখানে সোশ্যাল নর্মস হচ্ছে চাইল্ড ম্যারেজ, যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বাচ্চাদেরকে, বিশেষ করে মেয়েদেরকে 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দিতে হয়, এবং এটাই তাদের এখানে সোশ্যাল নর্মস।
তো সেই ক্ষেত্রে যদি একটা উদাহরণ নিয়ে আসি, যে হোয়াট পিপল বিলিভ আদার্স ডু, এইটা কিন্তু এক ধরনের কি ডেসক্রিপটিভ নর্ম হয়। ডু এই শব্দটার দিকে খেয়াল রাখবেন। ডু মানে কি, করে বা প্র্যাকটিস বা হচ্ছে আহ কি বলে টিপিক্যাল প্র্যাকটিস বা ইউজুয়াল অ্যাক্টিভিটি, এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। যে কিন্তু এটা কিন্তু বেজের বিলিফের উপরে বেস করে, যে মানুষজন বিশ্বাস করে, বা ধরি আমি গ্রামের মানুষ, আমি বিশ্বাস করি যে বেশিরভাগ মানুষ 18 বছরের আগে বিয়ে দিয়ে দেয়। সেটা হচ্ছে এক ধরনের সোশ্যাল নর্মস ওই পার্টিকুলার কনটেক্সটে বা সোসাইটিতে বা কমিউনিটিতে বা ভিলেজে। এবং যদি আমি এখন একটু ইনজাংটিভ নর্মস এর দিকে যাই, এটা হচ্ছে হোয়াট পিপল বিলিভ আদার্স অ্যাপ্রুভ অ্যান্ড ডিসঅ্যাপ্রুভ অফ। অ্যাপ্রুভ অথবা ডিসঅ্যাপ্রুভ মানে আমি ওই স্যাংশনের কথা বলছি, যে এটা পজিটিভলিও দেখতে পারে বা নেগেটিভলিও দেখতে পারে। ধরি একটা উদাহরণ দিই যদি আমি, যে আ, যদি আমি যদি একটা গ্রামের একজন বাবা হই, গ্রামে থাকা একজন বাবা হই, আমি যদি আমার মেয়েকে 15 বছর বা 18 বছর, 15 থেকে বা 18 বছরের নিচে বিয়ে না দিয়ে দেই, মানুষজন বলবে যে আমি আমার মেয়ের ক্ষতি করছি। তো এইটা যদি আমি চিন্তা করি, ওই যে বা মানুষজন যে কি বলবে এটা যদি আমি ভাবি, এই বিষয়টা কি হচ্ছে ইনজাংটিভ নর্ম। এবং আমি যদি বলি যে আমাদের এখানে বেশিরভাগ মানুষ 18 বছরের নিচেই বিয়ে দেওয়াটাকে বিয়ে দেয়, টিপিক্যাল প্র্যাকটিস, ওইটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ নর্ম বা এমপিরিক্যাল এক্সপেকটেশন। এই বিষয়টা যতটা সহজ বা যতটা ছোট ভাবে ডেফিনেশনে লেখা আছে আমি জানি, এবং আই ফার্মলি বিলিভ দ্যাট এটা এতটা সহজ না। এই কারণে আমি স্লাইডটাতে একটু বেশি সময় নিচ্ছি। আমি আবারও বলছি, ডেসক্রিপটিভ নর্ম বলতে কি বুঝবো? হোয়াট পিপল বিলিভ, নিজেকে সেট করেন ওখানে। যে ধরি আমি এখানে কে আছে, ধরি প্রান্তকে যদি বলি, যে প্রান্ত বিলিভ করে যে তার এলাকায় হচ্ছে 18 বছরের নিচে বেশিরভাগ মানুষ বিয়ে দিয়ে দিচ্ছে তার মেয়েকে, তাহলে এটা কি ডেসক্রিপটিভ নর্ম। এটার সাথে সাথে কি আছে, আদার্স ডু বা টিপিক্যাল প্র্যাকটিস বা মোস্টলি প্র্যাকটিস বা হাইলি প্র্যাকটিস একটা পার্টিকুলার কনটেক্সটে বা কমিউনিটিতে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ নর্ম। এবং ইনজাংটিভ নর্ম কি, ওই যে হোয়াট পিপল বিলিভ আদার্স অ্যাপ্রুভ অ্যান্ড ডিসঅ্যাপ্রুভ অফ, কোনটাকে মানুষ ভালো চোখে দেখবে বা ভালো চোখে দেখবেন, কোনটাকে মানুষ পুরস্কৃত করবে বা পুরস্কৃত করবে না। এখন ধরেন আপনার মেয়েকে আপনি 18 বছর নিচে বিয়ে দিলে তো পুরস্কৃত করার কিছু নেই, কিন্তু সবাই হয়তো বলবেন না, যে হচ্ছে যে রিনার বাবা বা মানে ফর সিডোনিম, রিনার বাবা হচ্ছে ভালো একটা সিদ্ধান্ত নিছে, এইটা হচ্ছে সে চিন্তা করতে পারে গ্রামের কনটেক্সটে। বা হচ্ছে এইটা ভাবতে পারে, যদি আমি 21-এর পরে দেই তাহলে বলতে পারে রিনা ভালো মেয়ে না, রিনার বাবা বা মা তার ভালো চিন্তা করে নাই, এরকম বিষয় বা ধারণা থাকতে পারে। এইসব যদি আমার মাথায় থাকে বা কারো মাথায় থাকে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে বলছে ইনজাংটিভ নর্ম। আচ্ছা, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে একটা জিনিস দেখেন, যে স্যাংশন নিয়ে যদি বলি, যে হোয়াট ডু পিপল অ্যান্টিসিপেট হ্যাপেন্স টু নন কমপ্লায়ার্স ইন দেয়ার গ্রুপ। নন কমপ্লায়ার্স বলতে কি 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 বুঝাচ্ছি, এটা ধরেন এখানে যে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, যে এই একই ধাঁচে তারা হচ্ছে এক পাশে তারা দাঁড়িয়ে আছে, এবং আরেকজন হচ্ছে এই পাশে যে কিনা রেড ক্যাপ। এখন ধরেন তারা কিছু অ্যাক্টিভিটি করে ইউজুয়ালি, যে অ্যাক্টিভিটি গুলো যদি সে না করে, মানে মোস্ট কমনলি প্র্যাকটিস যেটা, এটা যদি একজন না করে তাহলে কিন্তু তাকে কি করা হয়, একটু একটু ভিন্নভাবে দেখা হয়, এবং তাকে ওই ওই যে অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ করার যে বিষয়টা, সেদিকে হচ্ছে বিষয়টা যায়। তো সেক্ষেত্রে তাকে নিয়ে হাসাহাসি হইতে পারে, সেটা একটা নেগেটিভ স্যাংশন হইতে পারে। বা বলতে পারে যে তুই আমাদের দলে আয়, বা আসার পরে সে যদি জয়েন দেয় এগুলোর ফলে, এইসব কার্যক্রমের পরে, তাহলে কিন্তু তাকে হয়তো ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। তো সেটা হতে পারে কি একটা পজিটিভ স্যাংশন। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে আমি যদি একটু স্মোকিং নিয়ে উদাহরণ দেই, যে ধরেন এখন অনেক স্মোকিং এর হার বেড়ে গেছে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে কোনো এক বন্ধু একটা গ্রুপে যে কিনা সিগারেট খায় না, তাকে নিয়ে কিছু কথা বলা হয়। কিরকম কথা বলা হয়, তুই আমাদের সাথে আসবি, এসে কি করবি, তুই তো আর খাবি না, তুই এর চেয়ে থাক, আমরা আসতেছি। দেখা যায় যে সে অনেক ক্ষেত্রে কানেকশন লুজ করে, বা সে এইটা কিন্তু তার প্রতি এক ধরনের স্যাংশন। কিরকম, যে আচ্ছা তুই থাক, আমরা আসতেছি, বা হচ্ছে তুই আর আমাদের সাথে কি করবি। ইভেন এইরকমও জেন্ডার কি বলে আসপেক্ট থেকে কিছু কথা বলা হয়, যে তুই তো হাফ লেডিস বা তুই তো লেডিস, তুই সিগারেট খাবি না, এই ধরনের কিন্তু কিছু কথাবার্তা বলা হয়।
কিন্তু মোটা দাগে বিষয়টা কি, যে বৃহৎ পরিসরে যেই প্র্যাকটিসটা আছে সেটাতে এঙ্গেজ করার ক্ষেত্রে। কিন্তু এই বৃহৎ পরিসরের প্র্যাকটিস যদি ভালো অথবা গুড কোট আনকোট গুড পার্টে থাকে তাহলে কিন্তু এটা ভালো হয়। কিন্তু যদি নেগেটিভ প্র্যাকটিস থাকে বা হার্মফুল প্র্যাকটিস যেটাকে বলছে এই আলোচনায়, সেটা যদি হয় তখন কিন্তু এটা সোসাইটির জন্য ভালো কিছু হয় না। এবং সেই বিষয়ে হার্মফুল প্র্যাকটিসটাকে আমরা যদি বের করে আনতে পারি এবং সেটাতে যদি আমরা কোনো ইন্টারভেনশন দিতে পারি, বা সেইভাবে করে আমাদের যেমন অ্যাপের কাজ বললো বা হচ্ছে আরো নানান ভাবে যদি কোনো ইন্টারভেনশন দেওয়া যায় অর্গানাইজিং আস্পেক্টে, তাহলে হচ্ছে ওই হার্মফুল সোশ্যাল প্র্যাকটিসটাকে ডিফিট করে চেঞ্জ আনা সম্ভব হবে টুয়ার্ডস দা পজিটিভ প্র্যাকটিস অথবা গুড প্র্যাকটিস। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। ওয়ার্কিং ডেফিনেশন অফ সোশ্যাল নর্মস, এটা আরেকটু রিপিট করছে এখন যাতে আমাদের মাথায় এটা গেঁথে যায়। মোস্টলি আনরিটেন রুলস অফ আ গ্রুপ, এখানে কিন্তু খেয়াল করবেন যে গ্রুপটাকে বোল্ড করা হয়েছে কেন, যে একটা পার্টিকুলার গ্রুপে কেবল এটা অ্যাক্ট করে, আদারওয়াইজ অ্যাক্ট করে না। দ্যাট গ্রুপ মেম্বার্স ফলো বিকজ অফ, তারা এটা ফলো করে কারণ কি, হোয়াট দে থিঙ্ক আদার্স ডু। এইটা একটা বিষয় যে মোস্ট অফ দ্য পিপল এইটা করে। এবং আরেকটা বিষয় কি, তারা মনে করে যে এটা যদি আমি না করি বা ওটার সাথে যদি আমি কমপ্লাই না করি বা অ্যালাইন না হই, তাহলে হচ্ছে আমাকে অ্যাপ্রুভ করবে অথবা ডিসঅ্যাপ্রুভ করবে। মানে কি, যে আমাকে পজিটিভ স্যাংশন দিবে অথবা নেগেটিভ স্যাংশন দিবে। এইটা। তারপরে স্লাইডে যাচ্ছি। এই যে সোশ্যাল নর্ম ইজ নট আ পার্সোনাল অ্যাটিটিউড, তো আমাদের কথায় কিন্তু মনে হতেই পারে যে আমি প্রান্তর উদাহরণ দিচ্ছি বা রিনার বাবার উদাহরণ দিয়েছি, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পার্সোনাল অ্যাটিটিউড না, এটা তার হচ্ছে ওভারঅল সোসাইটিতে একটা কালেকটিভ কি বলে পারসেপশন তৈরি হয় বা বিলিফ তৈরি হয়, যেটার মধ্য দিয়ে আর কি এইটা আমরা বুঝতে পারি। এখন ধরেন একজন যদি আপনাকে কেউ যদি এই ক্ষেত্রে কোনো স্যাংশন দেয় এবং এটা তার নিজের প্র্যাকটিস, ধরেন আপনার ক্লাসে কেউ হচ্ছে খুব মেটাল গান শুনতে চায় বা তার পছন্দ, এটা হতেই পারে, এটাতে কোনো দোষ নেই। কিন্তু সে যদি অন্য কোনো ফ্রেন্ডকে বলে, এবং এটা কোনো কালেকটিভ প্র্যাকটিস না, এক একজন এক এক ধরনের বা ধাঁচের জনরার গান শোনে, বা এখন যদি সে যদি একজন ব্যক্তি সে যদি তার পাশে বসা কাউকে বা সে যদি কাউকে হিউমিলেট করে এই বলে যে না তোর টেস্ট ভালো না বা এই সেই তুই এগুলা কি শুনস, সেই ক্ষেত্রে কিন্তু এইটা সোশ্যাল নর্ম হবে না। ওই মেটাল সং যে শুনতেছে দুই তিনজন, ওইটা কিন্তু সোশ্যাল নর্ম হবে না। ওকে, তো এটা কিন্তু কোনো পার্সোনাল অ্যাটিটিউড না, এটা হচ্ছে ওভারঅল মোস্টলি বা কালেকটিভ প্র্যাকটিস। পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল নর্মস নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে, যেমন চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করেছেন লিরিফ, তারপর হচ্ছে ফিমেল জেনিটাল কাটিং নিয়ে কাজ করেছেন দুজন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে, উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো এইসব বিষয় দিক, আবার হ্যান্ড ওয়াশিং আমি প্রথম দিকে উদাহরণটা দিয়েছিলাম 2020 সালে, হোয়াইট উনি এটা নিয়ে কাজ করেছেন, বা ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, ম্যাটারনাল হেলথ, অনেক অনেক আসপেক্টে কিন্তু এটা নিয়ে কাজ করা হয়েছে। এবং আপনারা যদি ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে বা হচ্ছে গাছ লাগানো নিয়ে বা হচ্ছে ট্রি প্লান্টেশন নিয়ে যদি কোনো বিষয় দেখতে চান যে এটার সোশ্যাল নর্মস কি, কেন এটা করছে বা কেউ কেন এটা করছে না, ধরেন যদি কেউ এটা করে তাহলে কি তাকে অ্যাটেনশন সিকার বলছে কিনা, বললে এটা কেন বলছে এবং এটাকে কিভাবে সরানো যায়, কারা বলছে, তাদের রেফারেন্স নেটওয়ার্ক কি, তারা কেন বলছে, এইগুলো বিষয় যদি আপনারা অ্যানালাইসিস করেন বা একটু ফিল্ডে গিয়ে প্রিটেস্ট করে দেখেন বা পাইলটিং করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সোশ্যাল নর্মসেও আপনারা কিছু কাজ করে কিন্তু আপনাদের প্রোগ্রামের বা হচ্ছে অর্গানাইজেশনাল যে মোটিভ গুলো আছে বা ভিশন গুলো আছে সেগুলো ফুলফিল করতে পারেন। কেমন? আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। এক্সাম্পলস অফ হার্মফুল সোশ্যাল নর্মস, আমি বলেছিলাম যে সোশ্যাল নর্মস দু ধরনেরই হতে পারে, একটা পজিটিভ হতে পারে বা গুড কোট আনকোট, আর একটা হতে পারে হার্মফুল। অলরেডি একটা হার্মফুল প্র্যাকটিসের কথা বলেছি বা সোশ্যাল নর্মস এর কথা বলেছি, যেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। আচ্ছা, বা স্মোকিং এর কথা, যেমন এখানে দেখেন আই উডেন্ট লাইক টু স্মোক, এটা হচ্ছে একজনের অ্যাটিটিউড, একজনের ইন্ডিভিজুয়ালস পার্সোনাল স্ট্যান্ড পয়েন্ট। কেমন? বাট আই ওট টু ডু ইট, নর্ম টু লুক কুল। হ্যাঁ, তো মোস্টলি এমন করছে, তো দেখা যাচ্ছে যে অনেকেই ক্যাম্পাসে বা ভার্সিটিতে বা যত বড় হচ্ছে বিভিন্ন পেয়ার গ্রুপের সাথে মিশে, তখন কি হচ্ছে, বা এটা হতে পারে, এটা নট নেসেসারি যে খালি একটা জায়গাতে, অনেক জায়গায় এটা হয়ে থাকে বা আমরা অনেক সময় দেখি যে সে ওই ব্রডার গ্রুপের সাথে কানেক্ট হওয়ার জন্য হলেও সে কিন্তু এই অভ্যাসটার সাথে জড়িত হচ্ছে। এইটা একটা বিষয়। এবং সোশ্যাল নর্মস কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল এক একজনের বিহেভিয়ারাল চেঞ্জের ক্ষেত্রে, বা হচ্ছে আপনার
ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। আই উডেন্ট লাইক টু ড্রিঙ্ক দ্যাট মাচ অ্যাটিটিউড, এটা তার নিজের পার্সোনাল নর্মেটিভ বিলিভ, বাট হ্যাঁ ইউ হ্যাভ গট টু ফিট ইন, সো আই ডু। এখানে দেখেছেন যে কিভাবে করে সে হচ্ছে ওই ফিট করার জন্য একটা পার্টিকুলার গ্রুপের সাথে সে কিন্তু খাচ্ছে বা এটা পান করছে। একদম যদি শেষেরটাই যাই, আই উড লাইক টু রিপোর্ট দ্য টিচার দ্যাট হিটস দ্য চাইল্ড অ্যাটিটিউড, but nobody does it, and I think others would stop talking to me and call me a policeman. এটা কি, ধরেন ক্লাসরুমে ধরেন জুনিয়র লেভেলে বা স্কুল লেভেলে শিক্ষক মনে করেন যে কোনো বাচ্চাকে মারছে পানিশমেন্টের খাতিরে, বা কোনো ভুল করেছে, গায়ে হাত তুলছে, তো সেই ক্ষেত্রে কেউ হয়তো বাইস্ট্যান্ডার হিসেবে বলতে চাচ্ছে যে না, আমি হচ্ছে এটাকে রিপোর্ট করি এবং এটা বন্ধ করা উচিত। এটা ওনার পার্সোনাল অ্যাটিটিউড বা ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড, কিন্তু বাকিরা কি এটাতে সায় দিচ্ছে না। এবং যদি আমি এটা করি তাহলে আমাকে বলে, পুলিশ আসছে একজন, এটা খুব চেঞ্জ করে ফেলবে, বা একটা কোনো কিছু হলেই একটা ওখানে গিয়ে বিচার দেয়, এরকম কিছু বলতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখে, এই ইনজাংটিভ নর্ম গুলোকে মাথায় রেখে কি করছে তারা হচ্ছে, সেই ওই ব্যক্তিটা কিন্তু এটা করছে না, রিপোর্ট করছে না। ওকে, থ্যাংক ইউ নাইম। আচ্ছা, এখন আমি শেষের দিকে চলে এসেছি, এটা হচ্ছে জেন্ডার নর্মস নিয়ে, স্লাইডের শেষ দিকে। এটা হচ্ছে জেন্ডার নর্মস নিয়ে। সোশ্যাল নর্মস নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের মাথায় যদি একটু জেন্ডার নর্মস থাকে তাহলে আমাদের একটু আর একটু ভালো হয়। কারণ আমাদের যদি কোনো সোসাইটিতে বা কমিউনিটিতে কাজ করি, আমাদের যদি কমন দুটি জেন্ডারের কথা বলি, মেল এবং ফিমেল, আমি অন্য আলাপে যাচ্ছি না যেহেতু আলাপটা শর্ট করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের সোসাইটিতে সোশ্যাল নর্ম আছে, কিন্তু সেই নর্ম গুলো কিন্তু হচ্ছে আবার ভিন্ন ভিন্ন জনের ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন জেন্ডারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি একটু ভিন্নভাবে জেন্ডার নর্মটাও দেখার চেষ্টা করি বা দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা বা কোনো ইন্টারভেনশন যদি আমরা দিতে চাই বা করতে চাই তাহলে কিন্তু আরো আমাদের জন্য সুবিধা হয়, এবং আমরা আরো ডিপ ডিপ ডাউন ইনসাইট মানে ইনসাইট গুলো নিতে পারি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা যেতে পারে। যেমন জেন্ডার নর্মস আর সোশ্যাল নর্মস, এগুলো সোশ্যাল নর্মস এর ভেতরেই ডিফাইনিং অ্যাকসেপ্টেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস ফর উইমেন অ্যান্ড মেন ইন আ গিভেন গ্রুপ অর সোসাইটি। হ্যাঁ, এখানে কিন্তু আবারও আমি বলছি যে যখনই কোনো কাজ করব আমরা বা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে কাজ করব, আমাদের কিন্তু একটা টার্গেট গ্রুপ বা কমিউনিটি বা হচ্ছে সোসাইটি বা এরিয়া সিলেক্ট করতে হয়। আদারওয়াইজ এক এক জায়গায় সোশ্যাল নর্মস এক একটা হতে পারে। যেমন আমি 52%-এর উদাহরণ দিয়ে যেটা বললাম বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে যেটা বললাম গ্রামের দিকে, কিন্তু ধরেন শহরের দিকে সোশ্যাল নর্মস আবার ভিন্ন না। শহরের দিকে বলতে পারে যে আপা আপনার ছেলেকে বা ভাই আপনার ছেলেকে বা মেয়েকে কিভাবে আপনি 21 বছরের বিয়ে দিয়ে দিলেন বা 18 বছরের নিচে বিয়ে দিয়ে দিলেন, এখন কি কেউ এটা করে? আপনি তো শিক্ষিত মানুষ, কোট আন কোট, আপনি কিন্তু শিক্ষিত মানুষ, এই ধরনের কথা বলবে। তাহলে কি কনটেক্সট ওয়াইজ কনটেক্সট ওয়াইজ বা হচ্ছে প্লেস ওয়াইজ আপনার কিন্তু জিনিসটা বা সোশ্যাল নর্মটা চেঞ্জ হয়, রাইট? তো এটা একটু মাথায় রাখবেন। এবং আমার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চেঞ্জ হয়। ধরেন গ্রামেই, ধরেন মেয়েদের ক্ষেত্রে যে ধরনের সোশ্যাল নর্ম আছে ছেলেদের ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে। ধরেন একটা ছেলেকে বা 18-র নিচে বিয়ে দেওয়ার একটা সোশ্যাল নর্ম থাকতে পারে, আবার হচ্ছে একটা মেয়েকে সোশ্যাল নর্মের বা বিয়ে দেওয়ার বিষয়ে সোশ্যাল নর্মে ভিন্ন ধরনের অ্যাসপেক্ট থাকতে পারে। কিভাবে? ধরেন ছেলেটার ক্ষেত্রে কিন্তু কিছু কথা বলে কিরকম, যে ছেলেকে কিছু করে বা ছেলেকে আয় রোজগার করতেছে এখন, এগুলোর কিন্তু বিষয় দেখে বা করা হয়। আরেকটা কি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বলে না, মেয়েদের ক্ষেত্রে উল্টা হয়ে যায় সেই ক্ষেত্রে। তো সেই ধরনের সোশ্যাল নর্মস গুলা বা এক্সপেকটেশন গুলা সোসাইটির, এগুলো বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপর কি বলা আছে সেকেন্ড পয়েন্টে, দে আর এমবেডেড ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইনস্টিটিউশনস, নেস্টেড ইন দ্য মাইন্ড অ্যান্ড প্রডিউসড অ্যান্ড রিপ্রোডিউসড থ্রু সোশ্যাল ইন্টারাকশন। রাইট, এখানে কিন্তু ফর্মাল বা ইনফর্মাল যে ইনস্টিটিউশন গুলো আছে এই সবগুলো মিলিয়েই বা হচ্ছে আপনার মাথায় অনেক দিন ধরে কিছু এক্সপিরিয়েন্স থেকে বা হচ্ছে আপনার জানাশোনা থেকে কিছু জিনিস তৈরি হচ্ছে, বা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ক্রমাগতই এটা হচ্ছে কি হয়, চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে এটার ভিতরে এমবেড হয়ে আছে। তো এটা কিরকম একটা যদি উদাহরণ দেই, ধরেন আপনি এটা স্কুলেও যাবেন, যখন স্কুলেও দেখবেন যে গ্রামের দিকে অনেক ক্ষেত্রে এটা পেতে পারেন, যে এরকম বলা হচ্ছে বা টিচাররাও বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটটা পাশ করুক বা এইচএসসিটা পাশ করুক। টিচাররা হয়তো বলছে, কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করলেও কিন্তু তার বয়স 18 হচ্ছে না।
কেমন, তারা হয়তো একটা আসপেক্ট বুঝে বলছেন, আমি তাদেরকে রং বলছি না, কিন্তু গ্রামের কন্টেক্সটে হয়তো যেখানে এসএসসি তে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে বাবা মা, সেখানে হয়তো টিচার হয়তো একটু বানানোর চেষ্টা করছে পড়ালেখার সুযোগটা এইরকম ভাবে, কিন্তু ভিন্ন। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখবেন যে আবার ভিন্ন। তাহলে কি কি সোশ্যাল নর্ম আছে? সোশ্যাল নর্ম আবার এক এক জায়গায় এক এক রকম হতে পারে একটা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যে আমাদের আহ ভিন্ন ভিন্ন জায়গায় বা ছেলে মেয়েদের ক্ষেত্রে বা নারী পুরুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সোশ্যাল নর্মস আবার থাকতে পারে, জেন্ডার নর্মস যেগুলোকে আমরা বলছি। এবং থার্ড পয়েন্ট এখানে কি আছে? দে প্লে আ রোল ইন শেপিং উইমেন অ্যান্ড মেন্স often unequal access to resource and freedoms, thus affecting their voice, power and sense of self. আচ্ছা, তো এখানে কি এই সোশ্যাল নর্ম গুলা আবার কি রোল প্লে করে তাদের অ্যাক্সেসে, রিসোর্সের ক্ষেত্রে, বা হচ্ছে তাদের স্বাধীনতায়, বা হচ্ছে তাদের ভয়েস রেজিং এর ক্ষেত্রে, বা হচ্ছে পাওয়ার গেইনিং এর ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং নিজের সম্পর্কে যে ধারণা তৈরি হয়। এটা হতে পারে যে সেলফ এস্টিম কমে যেতে পারে, যে না ঠিক আছে, ধরেন কিছু খুবই উদ্যমী কিছু মেয়ে আছে বা ভলেন্টিয়ার আছে বা এরকম, কিন্তু এটা কি হতে পারে যে মানুষ কি বলবে, বা হচ্ছে যে তারপর ওই চাচা মুরব্বীরা কি বলবে, বা এ কি করবে সে কি করবে, এইভাবে করে শুনে, বা ওই ইনজাংটিভ নর্ম গুলো মাথায় রেখে, এবং ডেসক্রিপটিভ নর্ম যেটা মানে হচ্ছে ওভারঅল কি কালেক্টিভ প্র্যাকটিস আছে। বেশিরভাগ মেয়েরা কি এতটুকু আগাচ্ছে? আগাচ্ছে না। যদি আগাচ্ছে তাহলে তাদেরকে কি বলবে? নেগেটিভটা বলবে, তাহলে আমি আর কিছু না করি, এরকম একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়। তো এই ধরনের বিষয়গুলো এখানে থাকে জেন্ডার নর্মস এর ক্ষেত্রে। আহ তো আমার আপাতত স্লাইড গুলো হচ্ছে এখানেই শেষ হলো। তো সবাইকে ধন্যবাদ। আমি একটু চাইবো যদি আপনারা একটু কোয়েশ্চেন করেন, কিছু যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয়। এবং আরেকটা জিনিস, আমি হয়তো অনেক ক্ষেত্রে স্পিডে বলে গেছি, এবং সেই ক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে আর একটু ক্লারিফিকেশন নিতে পারেন, যেহেতু সময় কম এই জন্য আমি একটু দ্রুত বলেছিলাম। থ্যাংক ইউ। প্রান্ত। প্রান্ত একটু মিউট, আনমিউট। হ্যাঁ। থ্যাংক ইউ আশাফুলক ভাই এত সুন্দর একটি উপস্থাপনার জন্য। আমরা আসলে সোশ্যাল নর্মস নিয়ে আমাদের বিশেষ করে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডদের মানে অনেক কিছু ভাবার দরকার, বা অনেক রিসার্চ ক্ষেত্রে বা জেন্ডার নর্মস এর ক্ষেত্রে। তো এখন আমি চলে যাব কোয়েশ্চেন এন্ড অ্যান্সারিং সেশনে, যেখানে আমরা 5 মিনিট বরাদ্দ রেখেছি। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে করতে পারেন, অথবা হচ্ছে আমাদের জুমের চ্যাট বক্সে করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে দেয়ার ইজ নো ডাম কোয়েশ্চেন। কেমন, এই ধরনের সেশন গুলোতে কখনো আমরা মনে করবো না যে আমার কোয়েশ্চেনটা হয়তো ফুলিশ লাগছে বা ডামিশ লাগছে, এরকম কোনো ইস্যু কখনোই মাথায় রাখবেন না। খালি এখানে আজকের জন্য না, কখনোই না। এতে করে নিজের লার্নিংটা আরো কমে যায়। অ্যাবসলিউটলি কোনো কোয়েশ্চেন ছোট না। তো এই কথাই বলতে বলতে আমাদের কাছে একটা কোয়েশ্চেন চলে আসে, যেটাও করেছেন চৌধুরী আনিকা ফারা। লাইক, টু হোয়াট এক্সটেন্ট ডু সোশ্যাল নর্মস ক্রিয়েট ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন, অ্যান্ড হাউ ক্যান উই চ্যালেঞ্জ অ্যান্ড চেঞ্জ দেম? আশাফুলক ভাই। আচ্ছা, থ্যাংক ইউ আনিকা ফারাকে কোয়েশ্চেনটা করার জন্য। আচ্ছা, টু হোয়াট এক্সটেন্টের ক্ষেত্রে যদি বলি, এটা আসলে আমি যদি একবার প্রশ্ন একটু সবার উদ্দেশ্যে বলি, প্রশ্নটা হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট বা মাত্রাটা কিরকম যে সোশ্যাল নর্মস ক্রিয়েট ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন এন্ড হাউ ক্যান উই চ্যালেঞ্জ এন্ড চেঞ্জ দেম। আচ্ছা, তো এটা আসলে সোশ্যাল নর্ম নিয়ে যদি একটু বলি, সোশ্যাল নর্ম নিয়ে কাজ হয়তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু আমাদের দেশে কাজটা বা সোশ্যাল নর্ম নিয়ে ইন্টারভেনশন বা চেঞ্জের ক্ষেত্রে এসেছে খুবই কম, খুবই অল্প দিন হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইনইকুয়ালিটিতে এবং ডিসক্রিমিনেশনের সোশ্যাল নর্মস এর কোনো জুরি নেই আসলে। মানে এটার মাত্রা আসলে আমি কি বলবো, যদি একটা উদাহরণ দেই, আমাদের যদি এখানে যদি অ্যানালাইসিস করি বা যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, চাইল্ড ম্যারেজ যেটা বলি, যদি আমরা বলি যে এই যে হার 52% বললাম, এইটা ওভারঅল সোশ্যাল নর্মস এর উপরেই জড়িত। এবং আপনি যদি জাস্ট বিয়ে নিয়ে যদি দেখেন, যদি আমি যদি ম্যারেজ সিস্টেমটা নিয়ে যদি বলি, ধরেন এক একটা কালচার ওয়াইজ যদি বলি, এটাও হয়। ধরেন ইফতার দেওয়া নেওয়া, বা হচ্ছে যে বিয়ের সাথে হচ্ছে ডাউরি, যে ডাউরি দিব নাকি দিব না। এখন আমি একটা উদাহরণ দেই, যে ধরেন এখন কি আছে, ধরেন আগে ছিল কি ডাউরি হচ্ছে চেয়ে নিবে, কেমন, যে যৌতুক হচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে দিবে এবং এটা হচ্ছে চেয়ে নিবে।
কিন্তু এখন হচ্ছে কি, এটা এমন একটা পর্যায়ে গেছে নর্মস হিসেবে যে এটা চাইতে হবে না, কিন্তু এরপরেও তাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে মানুষজন বলা বলি করবে বা কথা বলবে যে কিছুই দিল না। এই যে চিন্তা করছে যে কিছুই দিল না, বা হচ্ছে যে তোমাকে পছন্দ করে না তোমার বাবা মা, বা হচ্ছে এই ধরনের বিষয়গুলা সবাইকে ড্রাইভ করে। তা আমি বলবো যে এটা আসলে কোন কোন এক্সটেন্টে যে ইনইকুয়ালিটি বা হচ্ছে ডিসক্রিমিনেশন বা হচ্ছে সমস্যাগুলো তৈরি করে, এটা আসলে বলা খুবই টাফ। এবং আমি বলবো যদি কেউ রিসার্চের সাথে যুক্ত থাকে বা হচ্ছে প্রোগ্রামের সাথে যুক্ত বা এই ধরনের অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, আমি রিকোয়েস্ট করবো যে সবাই যাতে কিছু কিছু একটা বা ছোট ছোট আইডিয়া নিয়ে কাজ করা শুরু করে। এবং তাহলে তারা আরো ভিতর গিয়ে বুঝতে পারবে যে আসলেই কি প্রবলেম, এবং যে কোর সোশ্যাল প্রবলেম গুলো আমাদের, এর মধ্যে দেখা যাবে যে সবগুলোতেই সোশ্যাল নর্মস বা জেন্ডার নর্মস গুলো কানেক্টেড। কেমন? এবং এগুলো আমরা কিভাবে এইগুলোকে চ্যালেঞ্জ করতে পারি বা চেঞ্জ করতে পারি, এইগুলো বুঝে এবং ওইখান থেকে আমরা হচ্ছে প্রবলেম গুলো আইডেন্টিফাই করে সেগুলো দিয়ে কাজ করতে পারি। যেমন একটা উদাহরণ দেই, একদম প্রথম স্লাইডে বা এই কন্টেন্টের প্রথম স্লাইডে বলেছিলাম একটা ওয়ার্ড, রেফারেন্স নেটওয়ার্ক। এখন ধরেন কিছু ইন্টারভেনশন যাচ্ছে চাইল্ড ম্যারেজ রিলেটেড। ইন্টারভেনশন কিরকম যাচ্ছে? ধরেন আগে একটা ইন্টারভেনশন ছিল যে মেয়েদেরকে হচ্ছে আহ একটা ইন্টারভেনশনের আওতায় নিয়ে আসা, তাদেরকে কিছু সেশন দেওয়া, তাদেরকে সচেতন করে তোলা। এখন দেখা গেছে যে তাদেরকে যদি সচেতন করা হয়, আসলে তারা তো ডিসিশন মেকার না। তো ডিসিশন মেকার না হলে কি হবে? তারা তো আসলে আলটিমেটলি ওই লুপে বা ট্র্যাপে পড়তেছে যে তাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা দিয়ে দিচ্ছে। তো এখন কি করেছে, তারপরে স্টেপটা এসেছে যে হচ্ছে তাহলে বাবা মা তারা ডিসিশন মেকার, বাবা মাকে হচ্ছে ইন্টারভেনশন দেই, বাবা মাকে সহ সেশন দেওয়া হলো। তো বছরের পর বছর বাবা মাকে সেশন দেওয়া হলো এবং তাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করা হলো, কিন্তু দেখা গেছে না, বাবা মা আবার কারো না কারো কথা দিয়ে চলে বা ড্রাইভেন। তো সেক্ষেত্রে কি, ওটা হচ্ছে রেফারেন্স নেটওয়ার্ক। হ্যাঁ, যে হচ্ছে বাবা কার সাথে চলে বা কার কথা কাউন্ট করে, কার দ্বারা ইনফ্লুয়েন্সড, কার কথা সে মানে, এটা হতে পারে তার বোনের হাজবেন্ড, এটা হতে পারে বাবার বাবা বা দাদা যাকে কিনা গ্র্যান্ডফাদার বলি, এটা উনি হতে পারেন। তারপর হচ্ছে আহ দাদি হতে পারেন। এরকম ভাবে তো এইগুলো রেফারেন্স নেটওয়ার্ক গুলো অ্যানালাইসিস করে তাদেরকে সহ যদি ইন্টারভেনশন দেওয়া যায়, তখন গিয়ে আমরা কিছুটা মিটিগেট করতে পারি। কেমন? কিন্তু এখানে ভাগ আছে। প্রথম দিকে আপনার হচ্ছে যে সোশ্যাল নর্ম নিয়ে রিসার্চ করতে হবে কিছু কিছু, বা স্টাডি করতে হবে, ফিল্ডে যেতে হবে, আরো পড়ালেখা করতে হবে। তারপর হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার কমিউনিটিতে পার্টিকুলার ইস্যু নিয়ে গেলেন, সোশ্যাল নর্মস গুলো দেখলেন, সোশ্যাল নর্মস নিয়ে হচ্ছে আরো গাইডলাইন তৈরি করে তাদের সাথে কথা বললেন, ম্যাপিং করলেন একটা যে কি কি হার্মফুল সোশ্যাল প্র্যাকটিস গুলো আছে বা নর্মস গুলো আছে, এবং এটার সাথে তাদের আর ডিসিশন মেকার গুলো কারা এবং তাদের রেফারেন্স নেটওয়ার্ক গুলো কারা, এবং এটার জন্য কিছু ইন্টারভেনশন দেওয়ার কিছু ব্যবস্থা যদি করা যায়। এবং এরপরে হচ্ছে যে এটাকে ইমপ্লিমেন্টেশন করা, এবং ইমপ্লিমেন্টেশন করার পরেও কিন্তু আপনার আরো ফলো আপ করতে হবে যে ইন্টারভেনশনটা ঠিক মতো হচ্ছে নাকি হচ্ছে না। এইভাবে করে আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আশা করি চৌধুরী আনিকাফার আপনি অ্যান্সার পেয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি নাইম হাসান ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। সো ভাইয়া যদি আপনার কোয়েশ্চেনটা করতেন। আমি অ্যাকচুয়ালি আসলে কোশ্চেন করার জন্য রেজ করিনি। আমি জাস্ট হচ্ছে ওই যে আনিকা আপা যে প্রশ্নটা করেছে সেটার আশরাফুল স্যারের সাথে মিলিয়ে একটু জাস্ট একটু অ্যাড করতে চাই যে আসলে সোশ্যাল নর্মসকে চেঞ্জ করতে হলে না আমাদের আসলে ওই জায়গায় আসলে নিডও ক্রিয়েট করতে হবে। যে আসলে ধরেন আমি যদি একটু সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, আমি রিসেন্ট একটা রিসার্চের সাথে এঙ্গেজ ছিলাম, সেখান থেকে যে আপনার মহিলাদেরকে যদি আপনি ঘর থেকে বের করতে চান বা তাদেরকে যদি আসলে কাজের সাথে যুক্ত করতে চান, যেটা কিনা আসলে আমাদের গ্রামের কনটেক্সটে অনেক ক্ষেত্রে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে না, রিলিজিয়াস রেস্ট্রিকশনের কারণে বা সোশ্যাল রেস্ট্রিকশনের কারণে। এখন ওই জায়গায় আসলে নিডটা ক্রিয়েট করার জন্য আপনাকে কি চিন্তা করতে হবে যে আসলে ওই জায়গার কালচারাল কনটেক্সটটা, সোশ্যাল কনটেক্সট, এনভায়রনমেন্টাল কনটেক্সটটা চিন্তা করতে হবে। ধরেন আপনাকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আসলে ধরেন কুড়িগ্রামের একটা চর এলাকা, যে এলাকায় আসলে মহিলারা দেখা গেছে যে সাধারণত কোনো ঘর থেকেই বের হতো না, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওই জায়গায় আসলে কাজের অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। কি কাজের অপরচুনিটি কি হয়েছে? ধরেন যে আলু লাগানো বা আলু তোলা, এই ধরনের কাজ। সো এই কাজগুলোতে দেখা যায় যে পুরুষদেরকে আসলে আহ ইউজ করলে বা পুরুষদেরকে কাজে লাগালে আসলে যে ধরনের লেবার কস্ট লাগে, সেই জায়গায় দেখা যায় যে যদি নারীকে
কাজ করায় সেই জায়গায় দেখা যায় যে নারীকে অনেক কম টাকায় কাজ করাতে পারছে। এই ধরনের একটা ধরেন বিষয় আছে যে নারীদেরকে কম টাকায় কাজ করানো যায়, কিন্তু কাজ তারা করতে পারতেছে। সো যার কারণে কি হচ্ছে, তারা কিন্তু তখন ঘর থেকে বের হয়ে আসে। যাদের আসলে ওই নিড আছে তখন কিন্তু তারা ওই সোশ্যাল বা রিলিজিয়াস রেস্ট্রিকশনের কথা মাথায় রাখতেছে না, তারা তখন তাদের নিড ফুলফিল করার জন্য তখন কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে এবং কাজের সাথে যুক্ত হচ্ছে। তো এই ধরনের আসলে আমাদেরকে যখন আমরা সোশ্যাল নর্মসকে চেঞ্জ করতে চাবো বা চ্যালেঞ্জ করতে চাবো, তখন আমাদেরকে অনেকগুলা পার্সপেক্টিভকে আসলে মাথায় রাখতে হয়। রেখে আসলে তখন আমাদেরকে ডিজাইন করতে হয় যে আসলে এই জায়গার সোশ্যাল নর্মস গুলা মানে হার্মফুল সোশ্যাল নর্মস কি কি আছে এবং এগুলাকে চেঞ্জ করার জন্য আসলে কি ধরনের স্টেপস নেওয়া যেতে পারে। আমরা যদি চাইল্ড ম্যারেজের কথাই চিন্তা করি, চাইল্ড ম্যারেজ নিয়ে কিন্তু বছরের পর বছর বাংলাদেশে নানা ধরনের প্রজেক্ট হচ্ছে, ইমপ্লিমেন্টেশনের কাজ চলতেছে, কিন্তু তারপরেও কিন্তু এটা সাস্টেইন করতেছে। সো সেটা সাস্টেইন করার কারণটা কি, এটার আসলে কোনো আসলে পজিটিভ দিক কি আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। সো সবকিছু মিলিয়ে তখন যে আমরা আমরা ফাইনালি আসলে সোশ্যাল নর্মস চেঞ্জ করার জন্য একটা ভালো দিকে হিট করতে পারবো। এবং এটা কিন্তু 1-2 বছরে আসলে চেঞ্জ করা, সোশ্যাল নর্মস কিন্তু 1-2 বছরে চেঞ্জ করা যায় না। সোশ্যাল নর্ম চেঞ্জ করতে হলে বছরের পর বছর ইন্টারভেনশন লাগে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ইনপুট দেওয়ার জন্য। আসলে তো যেহেতু নাইম ভাই আলোচনা করেছিলেন যে সোশ্যাল নর্মস চেঞ্জের ক্ষেত্রে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে 1-2টা কমেন্ট এসেছে। যে প্রথম কমেন্টটা ছিল, উইমেন এজেন্সি এর ক্ষেত্রে সোশ্যাল নর্মস কি ধরনের প্রভাব ফেলে বা কোন রকমের বাধা হয়ে দাঁড়ায় কিনা। আশাফুলক ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে নাইমকে ধন্যবাদ পরিষ্কার করে আর একটু ক্লিয়ার করে বলার জন্য। এবং আমিও তার সাথে এগ্রি করি, কারণ হচ্ছে এগুলো কিন্তু হ্যাঁ খুব ক্লিয়ারলি জানা উচিত, যেহেতু এখানে সোশ্যাল নর্ম নিয়ে কথা বলা হচ্ছে, আলোচনাটা এখানে থাকছে। কিন্তু আসলে কিন্তু এই যে কোনো সোশ্যাল চেঞ্জ কিন্তু জাস্ট সোশ্যাল নর্ম নিয়ে কখনোই চেঞ্জ করা যাবে না, এবং আরো অনেক অনেক কম্পোনেন্ট এই সময় মাথায় রাখতে হয়। কিন্তু সোশ্যাল নর্ম যেহেতু নিউলি ইন্ট্রোডিউস আমাদের কমিউনিটিতে বা বর্তমানে আমাদের কন্টেক্সটে, তো সেক্ষেত্রে এইগুলো আমরা যাতে মাথায় রাখি অবশ্যই। আচ্ছা, তো উইমেন এজেন্সি নিয়ে কিন্তু এর আগে লাস্ট স্লাইডে কিন্তু একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে আপনার হচ্ছে লাস্টের দিকে যে পাওয়ার এন্ড সেন্স অফ সেলফ। এজেন্সি যদি বলি, এজেন্সি কিন্তু আমাদের ব্যক্তি এক একজনের এক একটা কর্তৃত্ব থাকে নিজের ওপর বা হচ্ছে নিজের সোসাইটির ওপর, বা কারো কম কারো বেশি। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু নানান ধরনের সোশ্যাল নর্মস এর কারণে আমার কিন্তু সেলফ স্টিম বাড়তে পারে বা কমতে পারে। ধরেন এখন যেমন বাংলাদেশ সরকার হচ্ছে অনেকভাবে এনকারেজ করছে, হ্যাঁ, এবং অনেকভাবে এনকারেজ করছে কিভাবে, যে হচ্ছে যে উপবৃত্তি দিয়ে বা হচ্ছে তাদেরকে কোটা সিস্টেমের কোটা দিয়ে, বা আমরা হয়তো জানি যে আমাদের সংসদেও, জাতীয় সংসদে হচ্ছে যে কিছু সিট আছে এইভাবে করে, যাতে তারা এজেন্সিটা ফিরে পায় এবং তাদের যাতে ভয়েসটা রেজ করা যায়। কিন্তু এটা আবার ডিপেন্ড করে যে কোথায় তারা বসবাস করছে এবং ওই কনটেক্সটটা কিরকম বিষয় আছে। তো আমরা সোশ্যাল উইমেন এজেন্সি যদি বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমরা ওই আগের মতো করে যদি আমরা ওই পয়েন্ট গুলো আগে আইডেন্টিফাই করি, যে কোন কোন জায়গায়, বা এখানে আমি যদি বলি 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে তারা কোন লেভেলে কমিউনিকেট করতে পারছে। ধরেন কেউ হচ্ছে যে একটা কাজ করতে যায়, ধরেন সে হচ্ছে যে রিনা, একটা মেয়ের নাম যদি বলি, ধরেন রিনা হচ্ছে 17 বছর বয়স, তার বাবা হচ্ছে তাকে বিয়ে দিতে চায়। এখন ধরেন সে বিয়ে করতে চায় না। এখন বিয়ে করতে চায় না, এখানে আমরা যদি আগে বিষয়টা বুঝি যে সে কমিউনিকেট করতেছে কিনা, সে প্রথমত বলছে কিনা কাউকে, সে তার মা বাবা বা যে কাউকে বা বান্ধবীকে বা টিচারকে, ক্লাস টিচারকে বলছে কিনা, এটা হচ্ছে কমিউনিকেশন লেভেলে। তারপর হচ্ছে নেগোসিয়েশন, সে বলেছে কিন্তু এটা যদি অ্যাপ্লিকেবল না হয়, তাহলে হচ্ছে সে নেগোশিয়েট করছে কিনা, যে না আমি এটা করতে চাই, আমার এটা নিজেরই স্ট্রং মতামত, এটা করতে পারছে কিনা। তারপর হচ্ছে ডিসিশন মেকিং এ গিয়ে তার এটা ফলাফলটা কি আসতেছে। তো এরকম ভাগ ভাগ করে দেখে এই 3টা জায়গার মধ্যে কিভাবে হচ্ছে যে সে বাধাগ্রস্ত হচ্ছে, এবং কোন কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, এবং ওই পয়েন্টে তাদের হচ্ছে সোসাইটিতে বা কন্টেক্সটে এক্সিস্টিং সোশ্যাল নর্মস কি, ডেসক্রিপটিভ নর্মস কি, ইনজাংটিভ নর্মস কি, বা স্যাংশন গুলো কি, এইগুলোকে নিয়ে আমরা হচ্ছে যে কিছু মডিউলও বানানো যেতে পারে। যেমন হচ্ছে কমিউনিটিতে যখন আপনি এই রিলেটেড যদি কোনো ধরনের যে উইমেন এজেন্সি আপনি একটু ইনক্রিজ করবেন, আমি আবারও বলি নাইম যেটা বলছে যে এটা একটা কাজ দিয়ে যে হয়ে যাবে তা না, এবং অনেক দিন ধরে এটা চেষ্টা করতে হবে। কিন্তু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা কিন্তু আমাদের দিতে হবে, আদারওয়াইজ হবে না। সেই ক্ষেত্রে বলছি, যদি সোশ্যাল নর্মের অ্যাসপেক্ট থেকে বলি, তো প্রথম দিকে যদি আপনি ওই এজেন্সি যদি বাড়াতে চান, আপনি হচ্ছে দেখতে পারেন পার্টিকুলার একটা ইস্যুতে, ধরেন পড়ালেখা করতে চাই, বিয়ে করতে চাই না, বা হচ্ছে চাকরি করতে চাই, এই 3টা কম্পোনেন্ট যদি আপনি নেন, এই 3টা জায়গায় কত ভাগ মানুষ আসলে এখানে বা মেয়েরা হচ্ছে যে কমিউনিকেট করতে পারতেছে।
ওই লেভেলটাতে আপনি একটু দেখবেন যে কি কি পয়েন্টে তারা করতে পারতেছে, কার সাথে করে, তার রেফারেন্স নেটওয়ার্ক কি। এরপরে নেগোসিয়েশন লেভেলে দেখবেন যে অনেকেই হচ্ছে কমিউনিকেশন লেভেলেই যাচ্ছে না। কারণ কি, তার ওই ভয় থাকে, এবং এবং বাসা থেকেও তার একটা চাপ থাকে, প্রেশার থাকে, হয়তো সবাই ওই সাহসটা করতে পারে না। দেখা যায় তারপর যদি সেকেন্ড স্টেপে যায় নেগোসিয়েশনে, ওইখানে গিয়েও সে আটকায় যায়, আবার দেখা যায় যে সে আবার ব্যাক করতেছে, না ঠিক আছে যেটা বলতেছে এটা আমি পেরে উঠছি না। তো সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে হেল্প করার এক একজনকে ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে, বা বের করতে হবে ওয়েগুলা, এটা হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা আমাদের ডিসকাশন একদম শেষ পর্যায়ে আসলে, যে আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমাদের আরো আগ্রহ ছিল আপনার কথা শোনার। তো আমরা সামনে আরো ডিসকাশন অ্যারেঞ্জ করব, এবং আপনারা অবশ্যই ইকো প্রেসক্রিপশনের সাথে থাকবেন, এবং ইকো প্রেসক্রিপশনের সাথে যুক্ত হতে হলে আমাদের ফেসবুক পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী কোনো সেশনে। ধন্যবাদ।